তো ঘটনা হচ্ছে আমাদের টিমের নাফি ভাই, উনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। ঢাকা ইউনিভার্সিটি টিএসসিতে কিন্তু একটা সুন্দর চায়ের সার্কেল আছে, আপনারা দেখেছেন হয়তো। ওখানে একটা খুব টেস্টি মাল্টা চা পাওয়া যায়। তো মাল্টা চা খেলে নাকি বুদ্ধি বাড়ে, সেটা নাফি ভাইয়ের আইডিয়া, এটা আমার না। তো নাফি ভাই বলছিল যে একটা ঘটনা ঘটে গেছে। আমি বললাম কি? বললো যে রবীন্দ্রনাথ ঠাকুর তো গান গিয়ে ভাইরাল হয়ে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের গান গিয়ে ভাইরাল হওয়াটা স্বাভাবিক, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুর নিজের কণ্ঠে অনেক গান ইউটিউবে পাওয়া যায়। তো রবীন্দ্রনাথ ঠাকুরের দেহ যতটা বড় মনে হয়, ওনার কণ্ঠ কিন্তু অতটা বলিষ্ঠ না। আপনারা শুনলে হয়তো দেখে থাকবেন, চেক করে দেখবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠ আমার শোনা আছে। তো আমি শুনলাম, উনি আমাকে লিঙ্ক পাঠালো। তো লিঙ্ক পাঠানোর আগে বললো, ভাই ভাইরাল হয়েছে তো হয়েছে, ভাইরাল হয়তো লুঙ্গি খোলার মতো অবস্থা রবীন্দ্রনাথ ঠাকুরের। এখন ঘটনাটা আসলেই বিভৎস। এখন লিঙ্কে গিয়ে তো আমি মানে টাসকি খেয়ে গেছি, যেটা সোজা বাংলা ভাষায়। তো দেখি কি রবীন্দ্রনাথ ঠাকুর নিজের গলায় গাইছে। কি গাইছে? ও টুনি আমার তোমার টুনি, কথা শুনে না যার তার লোকে বিপ বিপ বিপ। এখন রবীন্দ্রনাথ ঠাকুরের মতো এত বড় মাপের একজন নোবেল লরিয়েট মানুষ এই গান গাইছে, যে হচ্ছে এআই দিয়ে তার ভয়েসটা পিক করে এই গান লিরিক্সে বসাইছে, সে জানেই না আসলে এআই এর মতো একটা সফিস্টিকেটেড সুন্দর একটা টুলকে কি করতে হবে কি করতে হবে না, ইথিক্যাল জায়গাটা সে মরাল। তো আমার টিম মেম্বার, আমাদের অ্যাডভোকেট তানভীর ভাই এবং আমাদের টিম মেম্বার রকি ভাই, ওনাদের সাজেশন অনুসারে আমরা একটা ডিসিশন নিলাম যে আমাদেরকে একটা এআই ওয়ার্কশপ করে পাবলিককে জানাতে হবে যে আসলে এআইটা কোন দিকে দিব। হ্যালো হ্যালো হ্যালো, আপনি ভুল ইনফরমেশন দিয়েছেন। তো আমরা একটা এআই ওয়ার্কশপ করবো। এখন আমাদের টিমের আরেক মেম্বার তানভীর ভাই, অ্যাডভোকেট, তো উনি আমাকে আইডিয়া দিল যে আমরা এআই ওয়ার্কশপটা পুরো জিনিসটা হচ্ছে আমরা এআই এর মাধ্যমে প্ল্যানিংটা জেনারেট করি। তো প্ল্যানিং জেনারেট করার জন্য দুটো টুলস আমরা ইউজ করেছি। সেই টুলস দুটো হচ্ছে ওপেন এআই এবং জেমিনি। ওপেন এআই এবং জেমিনিকে আমরা আগেই বলে দিয়েছি যে আমরা ইএমকে সেন্টার ভেন্যু হিসেবে সিলেক্ট করবো, কারণ ইএমকে সেন্টারে ফ্রিতে ভালো ভালো খাবার দেওয়া হয়। তো এই জন্য আমরা ইএমকে সেন্টার চুজ করে দিয়েছি। ইএমকে সেন্টার চুজ করার ফলে আমরা একটু কাজ হালকা করে দিলাম তাদের। তো প্রথম অবস্থায় আমাদের সাংবাদিক হাসিম ভাই, উনি আমাদেরকে প্রথম প্রম্পটটা জেনারেট করে দিয়েছে যে হাউ ক্যান আই অর্গানাইজ এ টু ডে এআই লিটারেসি ওয়ার্কশপ। এটা খুবই জেনারেল ছিল। তারপর আমরা আরেকটু প্রম্পট 2 তে গিয়ে একটু ন্যারো ডাউন করলাম। আমাদের আসিফ ভাই একটু এক ধাপ আগে চলে গেল। উনি এত ন্যারো ডাউন করছে, এত স্পেসিফিক্যালি বলছে, যেটা আমি বললে স্লাইড শেষ হয়ে যাবে, মানে সময় শেষ হয়ে যাবে আর কি, এটা বলবো না। তো আমরা যেটা দেখলাম, আসলে যত আমি স্পেসিফিক ভাবে ওকে প্রম্পটটা লিখছি, তত স্পেসিফিক ভাবে অ্যান্সার গুলো দিচ্ছে এবং ও যে আমাদের সাজেশন গুলো দিচ্ছে, ইভেন কে কে স্পিকার হবে তাদের নামগুলো তাদের ডেজিগনেশন অনুসারে বলে দিচ্ছে। এটা খুব ইউনিক লেগেছে আমার কাছে। ঠিক তেমনি আমার দিক থেকে যেমন এই ওয়ার্কশপে আমরা অ্যাটেন্ড করে কয়েকটা জিনিস খুব খারাপ লেগেছে, যেমন বারবার আমাদের নাম রাখা হচ্ছিল, ব্যাগ দেওয়া হচ্ছিল, একটা সাইন করা হচ্ছিল। তো এগুলো চ্যালেঞ্জ একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করার ক্ষেত্রে। তো আমার ব্যক্তিগত দিক জানার বিষয়টা ছিল আসলে একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করতে গিয়ে কি কি চ্যালেঞ্জ আমরা ফেস করি। এই চ্যালেঞ্জগুলো ফেস করার জন্য এই প্রম্পটগুলো জেনারেট করছি এবং এটার মধ্যেও স্পেসিফিকেশন করে করে আমরা ন্যারো ডাউন করেছি। এটা প্রথমটা খুব একটা গুড ছিল না, পরেরটা গুড ছিল। লাস্টে হচ্ছে ইথিক্যাল জায়গাটা থেকে একই প্রসেসে আমরা এগিয়েছি। তো আমরা স্লাইডে একটু ছবি তুলে নিলে আমরা দেখতে পাবো, সেটা না বাড়ে। তো শেষে কিন্তু একটা গল্প আছে। তো আমরা যেটা সবচেয়ে চ্যালেঞ্জিং মনে হয়েছে, আমাদের লার্নিং পয়েন্টস গুলো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে মোস্ট অফ দ্য টাইম আমরা ইনঅ্যাকিউরেট এবং ইরেলেভেন্ট আউটপুট পাচ্ছিলাম। যেমন কিছু কিছু স্পন্সরশিপের নাম আসছিল যারা এক্সিস্টই করে না, কিছু কিছু প্যানেলিস্টের নাম আসছিল তারা এক্সিস্টই করে না। এইটা খুব চ্যালেঞ্জিং। আর রেজাল্টস আর নট রিয়েলিস্টিক, তারা এমন একটা বাজেট দিচ্ছে যেটা আমাদের এফোর্ড করা সম্ভব না। তো এইগুলো একটা চ্যালেঞ্জ আমার কাছে মনে হয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে ওরা যেই সাজেশনগুলো দিচ্ছে বা যে অ্যান্সারটা দিচ্ছে, আমরা সেটা আমাদের সব কাজে লাগাতে পারবো না। কারণ প্রত্যেকটা সেগমেন্ট ওয়াইজ ও আমাদেরকে আলাদাভাবে প্রম্পট জেনারেট করতে হচ্ছে। তো এটা একটা টাইম কনজিউমিং মনে হয়েছে এবং এটা ক্রিটিক্যাল থিঙ্কিং এর একটা ব্যাপার আছে। তো এটা আমাদের একটু লার্নিং এবং অবস্ট্রাগল আমরা ফেস করেছি বলে আমাদের মনে হয়। তো শেষে সেই নাফি ভাইয়ের কাছে ফিরে আসে। নাফি ভাই কিন্তু আবার মেডিটেশন করে। হ্যাঁ, মেডিটেশন যারা করে তাদের মাথার একটু মানে ওরা একটু স্পিরিচুয়াল লেভেলে ভালো, ক্র্যাক না কিন্তু আমি বলছি স্পিরিচুয়াল লেভেল ভালো কানেক্ট করতে পারে। তো মেডিটেশন করতে করছে নাফি ভাই আমাকে আমার ফোন দিলে যে মেডিটেশনে বসা অবস্থায় রবীন্দ্রনাথ ঠাকুর তার কাছে আবার আসছে, এসে বলতেছে যে তোমরা আমার লুঙ্গি খোলা বাঁচাই দিলা।
আমার লুঙ্গি খোলা বাঁচাই দিলাম মানুষজনকে এআই নিয়ে একটা সচেতনতামূলক অনুষ্ঠান করতে যাচ্ছ, কারণ তুমি যদি আমার লুঙ্গি খোলা না বাঁচাইতে তাহলে দেখা যেত যে কাজী নজরুল ইসলামের কণ্ঠে মমতাজের সেই বিখ্যাত গান বন্ধু যখন বউ লইয়া চলে আসছে। তো এই ঘটনার পরে রবীন্দ্রনাথ ঠাকুর বলতেছে যে এআই আসলে একটা সোনার হরিণ, এটা আমাদের সময় ছিল না। তো আমিও তোমার মতো মালটা চা হাতে নিয়ে, হ্যাঁ, গরম ধোয়া তুলতে তুলতে একটু বুদ্ধি বাড়িয়ে তোমার কাছে সেই সোনার হরিণের ওয়ার্কশপে জয়েন করতে চাই। কারণ সে আবার একটা লাইন শুনে গেছে, তার বিখ্যাত সেই 2 লাইন, যে সে যে চমকে বেড়ায় দৃষ্টি এড়ায় যায় না তারে বাধা, সে যে নাগাল পেলে পালায় ঠেলে লাগায় চোখে ধাঁধা, আমি ছুটবো পিছে তারি আমি ছুটবো পিছে মিছে মিছে পাইবা নাহি পাই, যে যাও বলিস ভাই আমার সোনার হরিণ চাই।